কি হলো আপু? কি ভাবছো? না, কিছু না, ঘুমায় এখন। আমার অনেক ঘুম পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। আর শোনো, তুমি কিন্তু আবার ব্যালকনিতে গিয়ে বসে থেকো না। আকাশ ডাকছে, মানে বৃষ্টি হতে পারে। না, যাব না, ঘুমা। এরপর দুই বোন ঘুমিয়ে যায়। সকাল থেকে রান্নার তোড়জোড় চলছে। আরশি ও আরিয়া তাদের মাকে রান্নার কাজে সাহায্য করছে। একটু পর ওদের মামা চাচারাও এসে পড়বে। এদিকে সকাল 10টায় ঘুম থেকে উঠে নাহিদ জানায় সেও যাবে। মিসেস নেহা এতে খুব খুশি হন। তিনি বেনারসি বিক্রেতাকে ফোন করে জলদি শাড়িগুলো নিয়ে আসতে বলেন। দুপুর 12:30টার দিকে নাহিদ তার বাবা মা ও খালাতো ভাইকে নিয়ে আরিয়াদের বাড়িতে আসে। টুকটাক শরবত নাস্তার পর নাহিদের মা আরিয়াকে কোন বেনারসিতে কেমন লাগবে তা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লে আশিক নাহিদকে সাথে আসতে বলে। নাহিদ বাধ্য হয়ে সাথে যায়। আশিক আগামীকাল থেকে নাহিদকে ভীত দেখে আজকে আবার আরিয়ার বড় বোনের এক কথায় ছাদে যেতে দেখে সন্দেহ করতে শুরু করে। তাই চুপি চুপি সেও ছাদে যায়। সেখানে গিয়ে শুনতে পায়, তো মিস্টার নাহিদ আহমেদ কেমন আছেন? তুমি কাউকে কিছু বলবে না। তোমার সাথে আমার রিলেশন ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিলাম। আপনার উদ্দেশ্যে কি বলুন তো? আম, এমন তো না যে আপনি জানতেন না আরি আমার বোন। রেল স্টেশনে আমি পরিচয় করিয়েছিলাম। আমাকে রিফিউজ করতেই পারেন, নো মেটা। কিন্তু হিউমিলেট করে আমারই ছোট বোনকে বিয়ে করতে এসেছেন? চক্ষু লজ্জা বলেও তো কিছু আছে। দেখো, ভুলে যাও সব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আমার ভুল হয়েছিল সেদিন, কারণ আমি তোমার বোনকে প্রথম থেকেই ভালোবাসি, প্রথম দেখাতেই। তারপর তোমার প্রপোজাল এলো, তখন আমার খুব রাগ ধরে গিয়েছিল জানো। রাগ ধরে যে কারো ক্যারেক্টারে প্রশ্ন তুলতে হয়, ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলতে হয়, সেটা আবার কেমন রাগ? আপনার ভাষ্যমতে আমার ক্যারেক্টার খারাপ, তাহলে আমারই ছোট বোনকে বিয়ে করতে যে মনে হচ্ছে না যে ওর বোনের মতোই হতে পারে? না, কারণ আমি ওকে ফলো করেছি। আরিয়া কোনো ছেলেদের সাথে চলাফেরা করে না, তোমার মতো ইগোয়েস্টিক না। আচ্ছা, আমার বোন কি সেটা আমি জানি। আপনার জন্য ভালো হবে যে মেয়েদের জাজ করা বন্ধ করুন, নয়তো। এই বলে আরশি ছাদ থেকে চলে আসতে পা বাড়ালে নাহিদ বলে, তুমি যদি বিয়ে ভাঙতে চাও তবে মান সম্মান তোমাদেরই যাবে। বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক? আবার বিয়ে ভাঙা সমাজ কি বলবে? তখন তো সমাজই বলবে তোমাদের চরিত্রে সমস্যা। আরশি মুখশ্রীতে কাঠিন্য ভর করলো। এক ঝটকায় ঘুরে নাহিদের গালে কষে থাপ্পড় মারে আর বলে, মুখ সামলে কথা বলবি। তোর মতো লো মেন্টালিটির মানুষ যে নিজের মনেই মিথ্যে ধারণা নিয়ে বসে থাকে, সে কাউকে বদলাতে পারবে না। আশিক সেখান থেকে রেগে হনহনিয়ে বেরিয়ে আসে। আশিক দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে। আশির আগে নেমে ফোন রেকর্ডারটা সেভ করে নেয়। মনে মনে বলে, ভাইয়া এটা ঠিক করছে না। সত্যটা এখন আরিয়া জানতে না পারলে পরে জানতে পেরে ও আপুকে ভুল বুঝবে। আর সে আপু কি বলতে পারবে? আমি কি আরিয়াকে জানিয়ে দেব? ভাবনে পড়ে গেল আশিক। আশিক ফোন হাতে নিয়ে চিন্তা করছে কি করবে। তখন হাসান আহমেদ আশিককে ডেকে বলেন, তোমার ভাইটা কোথায় গেছে আশিক? ছাদে। মুখ ফসকে কথাটা বলে নিজেই নিজের মুখে হাত দিয়ে ফেলে আশিক। তৎক্ষণাৎ সুর পাল্টে বলে, মনে হয় ছাদে, সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিলাম। হাসান আহমেদ নিজের ছেলের উপর বিরক্তি প্রকাশ করতে করতে সোফায় বসে ফোনে খবর দেখছিলেন। আশিকও হাত ছেড়ে বাঁচে। নাহিদের পরিবারকে বিদায় দিয়ে মিসেস আশালতা মেয়ের শাড়ি দেখতে বসেছেন। বেশ পুরাতন ডিজাইনের ঘন কাজের শাড়ি। মিসেস আশালতা সন্তুষ্টি চিত্রে বলেন, শাড়িটা সত্যি খুব সুন্দর মানাবে আরুর গায়ে। দেখ আসি, তোর গায়েও কিন্তু মানাবে। আমার গায়ে মানাতে হবে না, তুমি রাখো শাড়ি। তোমার না কোমর ব্যথা করছে? যাও গিয়ে বিছানায় শুয়ে থাকো। আশি চোখে মুখ কুচকে কথাটা বলল। মিসেস আশালতা বেজার কণ্ঠে বললেন, বিয়ের ইঙ্গিত শুনলে তোর মনে হয় গরম তেলে পানির ছিটার অবস্থা হয়। বিয়ে তো করতেই হবে। তোর ছোট বোনের বিয়ে আগে দিচ্ছি বলে যে তোকে বিয়ে দেব না এমন তো না। নেহাত নাহিদের পরিবার বিশেষ অনুরোধ করলো বলে। হয়েছে, থামো না, তোমার রেস্ট করতে হবে না। শাড়ি নিয়ে বসে থাকো, আমি গেলাম। মিসেস আশালতা ছোট মেয়ের সাথে বড় মেয়ের রাগ একগুয়েমির কথা বলতে লাগলেন। সন্ধ্যায় নাস্তা শেষে আরিয়া ফোনে বাংলা টেলিফিল্ম দেখছিল। তখনই আরশি ইতস্তত করে আরিয়ার পাশে বসে। কিছুক্ষণ বসে থেকে নিজেকে ধাতস্থ করে ডাকে। আরু, হুম। আরিয়া ফোনে দৃষ্টি রেখে জবাব দেয়। আরশি আবার ডাকে, আরু শোন না। হুম, বলো, শুনতেছি। ফোন রেখে আমার দিকে তাকা। আরিয়া মানা করে কিউট ফেস করে অনুরোধ করে।
একটু পর। আপু, টেলিফিল্মটার মাঝে অন্যদিকে মনোযোগ দিতে পারছি না, তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে। আরশি নীরবে বিনা বাক্য মেনে নেয়। প্রায় আধা ঘন্টা পর আরিয়া ফোন রেখে শুধায়। বলো এবার, কি যেন বলবে বলছিলে? না না, কিছু না, ভুলে গেছি আসলে। উফ আপু, তুমিও না, মনে পড়লে বলিও। আমার কালকে ক্লাস আছে, একটু পড়ি। আরশি হ্যাঁ বোধক মাথা নাড়ায়, অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়। পরের দিন আরিয়া ভার্সিটিতে যায়। এক ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসতেই আশিক সেখানে এসে দাঁড়ায়। আশিক ইতস্তত করে বলে। আরিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরিয়া চা খেতে খেতে ইশারা করলো বসতে। আশিক বসে চুপ করে আছে। আরিয়া বলে। বলো। না মানে, যদি তোমার বান্ধবীদের একটু... কেন, বান্ধবীরা থাকলে প্রবলেম কি? আরিয়ার সাথে সাথেই ঈশা ও রিনি নামের ওর ফ্রেন্ডরাও তাল মেলায়। আশিক অনুরোধ করে। প্লিজ, তোমরা কিছু মনে করো না। আমি জানি তোমরা ছেলেদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলো না। আই রেসপেক্ট দ্যাট। খুব আর্জেন্ট না হলে বলতাম না। আচ্ছা চলো, ক্যাম্পাসে গিয়ে কথা বলি। ঈশা, রিনি, তোরা 10 মিনিট বস, আমি আসতেছি। তারপর আরিয়া তার ফ্রেন্ডদের রেখে আশিকের সাথে যায়। দুজনে একটা জায়গায় গিয়ে বসে। আরিয়া জিজ্ঞেস করে। বলো এবার। তোমার সাথে আমার কাজিনে বিয়ে হচ্ছে। কদিন পর তুমি আমার ভাবি হবে। 2 বছর আগে যদিও আমি তোমাকে প্রপোজ করেছিলাম, সেটা আমার করা উচিত হয়নি। সরি, ওটা মনে রেখে আমাকে জাজ করো না। তখন জাস্ট সেকেন্ড ইয়ারে উঠেছিলাম, আর তোমাকে ভালো লাগতো বলে বন্ধুদের বুদ্ধিতে প্রপোজ করে ফেলেছিলাম। আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু শুধু শোনাতে চাই। জানি না এরপর তোমার রিয়েকশনটা কেমন হবে, তবে আমার কাছে মনে হয়েছে তোমাকে এটা জানানো জরুরি। আফটার অল, এটা তোমার সারা জীবনের প্রশ্ন। অ্যাজ আ ফ্রেন্ড, অন্ধকারে থেকে তুমি নতুন জীবন শুরু করো, এটা আমি চাই না। তাই তোমাকে জানানোর জন্য মনে অনেক সাহস নিয়ে আমি এখানে এসেছি। প্লিজ পুরোটা শুনবে, তারপর রিয়েক্ট করবে। আশিক আশ্বস্ত হয়ে ফোনের রেকর্ডারটা অন করে। বেশি না, মাত্র 4-5 মিনিটের একটা রেকর্ড। আরিয়া প্রথমেই তার আপুর কণ্ঠ শুনে বলে। এটা আপু? হ্যাঁ, শোনো আগে, পুরোটা শুনে কথা বলবে, তার আগে না। আরিয়া মাথা নাড়িয়ে আবার রেকর্ডারটা চালু করলো। রেকর্ড চলতে চলতে আরিয়ার মুখভঙ্গি বদলাতে শুরু করলো। পুরোটা শুনে সে বলল। আমার আপুর চরিত্রে প্রশ্ন তোলা তোমার ভাইকে এই অধিকার কে দিয়েছে? এই যে আমি তোমার সাথে এখানে বসে আছি, কথা বলছি, তার মানে কি এই যে আমার চরিত্র খারাপ হয়ে গেছে? আমার আপু যাদের সাথে ঘুরতে গেছে তাদের মধ্যে একজন আমার কিছুটা দূর সম্পর্কের খালাতো ভাই, মানে আম্মুর চাচাতো বোনের ছেলে, রাকিব ভাইয়া। ভাইয়া ছিল বলেই আম্মু আপুকে পারমিশন দিয়েছিল। ভার্সিটি পড়ুয়া ছেলে হয়ে মেয়েরা জাস্ট ফ্রেন্ডের নামে অনেক খারাপ কিছু করে, মানলাম, কিন্তু তাই বলে সবাই তো না। ওনার যেহেতু আমার আপুকে পছন্দ না, সরাসরি মানা করে দিতে পারতো। আমার আপুর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন যদি আমি তোমার ভাইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলি, তখন তোমার ভাই তো আমাকে ডিজার্ভই করে না। তোমার ভাইয়ের উচিত এমন কাউকে বিয়ে করা যে মেয়ে তার কথায় উঠবে আর বসবে। যেহেতু তোমার ভাই ভাবে আমার আপুর চরিত্র খারাপ, তাহলে আমার জন্য বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর কোনো দরকার ছিল না। এখন তো আমার মনে হচ্ছে তোমার ভাই আমাকে বিয়ে করার জন্য আমার আপুকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। কারণ তোমার ভাই বলেছে আমাকে বিয়ে করেছে আমার আপুর বিয়ের আগে। আমার পরিবারের বদনাম হতে পারে ভেবে আমার আপু সেই বদনামের ভয়ে কাউকে না বলতে পারে। হাউ চিপ! দেখো, আমার মনে হয়েছে তোমার আপু তোমাকে এটা শত চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়তো বলতে পারবে না, কিন্তু আমার এটা মনে হয়েছে তোমার এটা জানা উচিত, তাই তোমাকে আমি জানিয়ে দিলাম। আরেকটা কথা, আমার ভাই মেয়েদেরকে তেমন একটা সম্মান করে না, সেটা আমি জানি কিছুটা, কিন্তু এরকম কাহিনী জানতাম না। এখন কি করবে না করবে এটা তোমার ব্যাপার। থ্যাংক ইউ। আপু আমাকে 2 বার বলার চেষ্টা করেছে, বলতে চেয়েছে আমার মনে হয়, কিন্তু বলতে পারেনি। কাইন্ডলি অডিও রেকর্ডটা আমাকে সেন্ড করে দাও। আর সময় থাকতে সত্যিটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। এই বলে আরিয়া সেখান থেকে উঠে সোজা বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। বাড়ি পৌঁছে আরিয়া চিৎকার করে তার মা বাবাকে বোনকে ডাকে। হঠাৎ আরিয়ার এভাবে চিৎকার শুনে সবাই কিছুটা ঘাবড়ে যায়। মিসেস আশালতা রান্নাঘরে কাজ রেখে ছুটে সে মেয়েকে হড়বড়িয়ে জিজ্ঞাসা করেন। কি হয়েছে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? আপু কই? কি হয়েছে? নাহিদি সেইলো? মানে?
সত্যি করে বলো আপু, নাহিদি কি সেই লোক যে তোমার আত্মসম্মানে আঘাত করেছিল কারণ তুমি তাকে প্রপোজ করেছিলে? মিসেস আশালতা ও মিস্টার রিয়াজউদ্দিন একে অপরের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকান। মিসেস আশালতা হকচকিত কণ্ঠে শোধান, কি বলছিস এসব? বলবো, সব বলবো। আগে এখনই নাহিদের বাবা মাকে কল করো। কিন্তু কোনো কিন্তু না মা, ওনাদেরকে আগের থেকে কিছু বলবে না, শুধু বলবে জরুরি কথা আছে যেন বাসায় আসে, সাথে ওনাদের ওই ছেলেকে না আসলেও হবে। মিসেস আশালতা মাথায় হাত দিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়লেন। মিসেস নেহা ও মিস্টার হাসান এসেছেন আরিয়াদের বাড়িতে। ওনারা এসে তো খুশি মনে, কিন্তু এখানে এসে নিজেদের ছেলের কীর্তিকলাপ শুনে মাথায় হাত দিয়ে বসে আছেন। এবার আরিয়া সাফ সাফ জানিয়ে দেয়, আমি আপনাদের ছেলেকে বিয়ে করব না, কিন্তু তার সামনে দিয়ে ওই দিনই বিয়ে করব। আরিয়ার কথা শুনে ঘর শুদ্ধ লোকজন অবাক হয়ে যায়। রিয়াজউদ্দিন নিজের মেয়েকে জিজ্ঞাসা করেন, কি বলতে চাইছো তুমি? কেন? আর 5 দিন পর বিয়ের সব অনুষ্ঠান শুরু হবে, কার ছাপানোর জন্যও দেওয়া হয়ে গেছে। এলাকাবাসীরা জানে যে কিছুদিন পর আমার বিয়ে, তাও আবার আমার বড় বোনের আগে। নাহিদ আপুকে যেই ভয় দেখাচ্ছে, সেটাতে আমি তাকে সাকসেসফুল হতে দিব না। আমি নাহিদের খালাতো ভাই আশিককে বিয়ে করতে চাই। আশিক যদি মানা করে তাহলেও সমস্যা নেই, ওই দিন আমি কাউকে না কাউকে বিয়ে করব। অতঃপর আরিয়া তার বাবাকে উদ্দেশ্য করে বলে, কার ছাপানো বন্ধ করে দাও বাবা। যা দাওয়াত যাবে সব মুখে মুখে, গুটি কত আত্মীয় ছাড়া কেউ তো বরের নাম জানে না। আরিয়ার উদ্ভট কথা শুনে আরশির মাথা ঘুরাচ্ছে। সে আরিয়ার দিকে ঘুরিয়ে বলে, এখন হুট করে কাকে বিয়ে করতে রাজি করাবো আমরা? এর থেকে ভালো তোর ভার্সিটিতে কথা বলে দেখ, ফ্রি ট্রান্সফার করা যায় কিনা। তুইও চল আমার সাথে। না আপু, 1 বছর আগে তোমার উচিত ছিল আমাকে অন্তত সবটা জানানো, তাহলে আজ এত সব কিছুই হতো না। তুমিও কিন্তু কিছুটা হলেও দায়ী। আই নো তুমি হার্ট ছিলে, কিন্তু আমাকে অন্তত বলতে পারতে। ছোট থেকে সব বিষয় সব সময় তোমার সিক্রেট আমাকে বলতে। আমারও ভুল ছিল, সবসময় তোমার কষ্ট পাওয়ার কারণ জানতে আমি অনেক কিছু করি, কারণ তুমি নিজের হ্যাপিনেস স্প্রেড করতে ভালোবাসো। কিন্তু যাই হোক, আমি যা ভেবে নিয়েছি তাই করব। তোমার মতো সব কিছু থেকে পালাবো না। আরশি মাথা নিচু করে চুপ করে আছে। আরিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মিস্টার হাসানকে বলে, আঙ্কেল, আপনি আশিককে ফোন করবেন নাকি আমি করব? আপনার নিজের ছেলের জন্য খারাপ লাগতে পারে, তাহলে ফোনটা আমিই করি। আরিয়া ফোন হাতে নিয়ে আশিককে কল করতে নিলে মিস্টার হাসান বাধা দেন। তিনি বলেন, আমি কল করছি। আশিকের গার্ডিয়ানও তো আমরাই। ওর মায়ের মৃত্যুর পর খুব ছোটবেলাতেই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমাদের কাছে। ওর বাবা ওর খরচ দেয়। আরিয়া প্রতি উত্তর করল না। মিস্টার হাসান আশিককে কল করলেন। আশিক ক্লাসে ছিল বলে প্রথমে কল রিসিভ করেনি, অতঃপর স্যারকে বলে ক্লাসে বাহিরে এসে কল রিসিভ করে। মিস্টার হাসান প্রথমেই প্রশ্ন ছুড়েন, তুমি আরিয়াকে বিয়ে করবে? আশিক হঠাৎ এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে যায়। প্রায় মিনিট খানেক উত্তর করতে পারে না। মিস্টার হাসান ফের শুধালে আশিক উত্তরে বলে, তোমরা কি চাও? মান সম্মান বাঁচাও, এটাই বলবো। যদি থাকো তবে 2 ঘন্টার মধ্যে আরিয়াদের বাড়িতে চলে এসো। আজকে করানো হবে। অনুষ্ঠানের দিন নাহিদকে কৌশলে সরিয়ে দেওয়া হবে। আশিক ফোন কেটে ক্লাসের বাহিরে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করলো। অতঃপর ক্লাসে ঢুকে স্যারকে ইমার্জেন্সি কথা বলে বেরিয়ে পড়ে। ঘন্টা 2-এর মধ্যে সব রেডি। আশিক ও আরিয়া পাশাপাশি বসে আছে। কাজী সাহেব প্রথমে আরিয়াকে কবুল বলতে বলে। আরিয়া কবুল বলার পর আশিকও বলে। তারপর কাবির নামাতে সাইন করানো হয়। মিস্টার হাসান এবার বলেন, আপনারা ভাবছেন হয়তো কেন আমরা নিজের ছেলের বিপক্ষে গেলাম। হ্যাঁ, আমাদের ছেলে তো, তার স্বভাব চরিত্র আমাদের জানা। ভেবেছিলাম আরিয়াকে সত্যি ভালোবেসে শুধরে গেছে, কিন্তু ভুল ছিলাম, বুঝতে পারিনি এত কিছু। আমরাও বুঝতে পারিনি, জানলে বিয়ের কথাতেই আগাতাম না। তাহলে আমরা এবার উঠি। মিস্টার হাসান মিসেস নেহা ও আশিক উঠে দাঁড়ায়। আরিয়া বলে, বিয়ের ব্যাপারে কাউকে জানাবেন না, নাহিদ কেউ না। সে সহজ সরল আরিয়াকে দেখেছে, কিন্তু আমার খারাপ রূপ দেখেনি। মিসেস নেহা করুণ দৃষ্টিতে চাইলেন। আজ তাকে তার স্বামী ছেলে হয়ে একটা কথা বলতে দেয়নি। বিয়ের দিন ছেলে মনের অবস্থা ভেবে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছেন তিনি। তা মুখে কিছু বলতে পারছেন না। নাহিদের পরিবার চলে যাওয়ার পর আরিয়া নিজের রুমে গিয়ে বসে। আশি তার পাশে বসে উৎকণ্ঠিত হয়ে শুধায়, ওই বাড়িতেই বউ হয়ে যেতে হবে কেন তোকে? আমাদের কথা শুনতে পারতি।
কি শুনবো? তুমি আমাকে জানালে না কেন? দোষটা কিন্তু তোরও। আমি তো আর জানতাম না নাহিদ প্ল্যানিং করেছে। কিন্তু তুই কেন বিয়ের কথা চলাকালীন আমায় ছেলের নাম ছবি এগুলো দেখালি না? এক্সাইটমেন্ট ফ্যান্টাসি এইসবে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। বাদ দাও আপু, আমারটা আমি বুঝে নিব। তাছাড়া আশিক আমাকে পছন্দ করে, প্রপোজও করেছিল। দেরিতে হোক অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এই টপিক রাখো, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দাও। আশি হতাশ হয়ে বসে থাকে। আরিয়া বাহিরে বাহিরে চুপচাপ ও শান্ত স্বভাবের হলো, রেগে গেলে তখন বাঘিনী রূপ ধারণ করে। সন্ধ্যার সময় প্রতিদিনকার মতো নাহিদ আরিয়াকে কল করে, কিন্তু ফোন ওয়েটিং বলছে। নাহিদ ভ্রুকুটি করে আবার ডায়াল করে, আবারও ওয়েটিং বলছে। তারপর আরিয়ার নাম্বারে মেসেজ করে, আবার 5 মিনিট পর কল করে। তখন আরিয়ার নাম্বার ওয়েটিং পায়। নাহিদের এবার রাগ ধরে যায়। সে নিজের মায়ের রুমে গিয়ে বলে, আরিয়ার মাকে কল করো। মিসেস নেহা শুয়েছিলেন। ছেলের কথা শুনে উঠে বসে বলেন, কেন? আরিয়া কার সাথে কথা বলছে সেটা জানতে। আমি এতক্ষণ যাবৎ কল করছি, কিন্তু ওয়েটিং। মিস্টার হাসান ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। তিনি টিভি বন্ধ করে এসে বলেন, সে যার সাথে খুশি কথা বলুক না, তাতে তোমার কি? মানে কি? আমি তার উড বি হাজব্যান্ড, আমার অধিকার আছে। উডবি হাজব্যান্ড? হাজব্যান্ড তো না। বিয়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আরিয়ার উপর তোমার কোনো অধিকার নাই। সে তার সিদ্ধান্ত বদলাতে অধিকার রাখে। বাবার কথা পছন্দ হলো না নাহিদের। সে রেগে সেখান থেকে চলে আসে। রুমে এসে আবার কল করে, কিন্তু এবারও একই অবস্থা। রাগে নাহিদ ড্রেসিং টেবিলের সামনে স্টিলের ফুলদানিটা ফেলে দেয়। ছেলের ঘর থেকে ঝনঝন শব্দে মিসেস নেহা ঘাবড়ে ওঠেন। ছেলের কাছে যেতে চাইলে মিস্টার হাসান বাধা দেন, বলেন, থামো, যা ইচ্ছে করুক, তুমি যাবে না। ওরকম ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। কি বলছো? আমাদের একটাই ছেলে। একটা ছেলে বলেই তো আশকারা দিয়ে বিগড়ে দিয়েছো। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবে না, মেয়েদের সম্মান করতে জানে না। এবার আরো বড় ঝড়ের জন্য প্রস্তুত থাকো। মিস্টার হাসান আবারও ড্রয়িং রুমে চলে যান। মিসেস নেহা ছেলের কথা ভেবে চিন্তায় পড়ে যান। দেখতে দেখতে 4-5 দিন পেরিয়ে গেছে। আজ আরিয়ার মেহেদি অনুষ্ঠান হচ্ছে ঘরোয়াভাবে। আরিয়ার মামা চাচা খালা ফুপিরা সবাই এসেছে। বড় বোন হিসেবে আশির কাজও পেরে গেছে। মা খালা মামি চাচি ফুপিদের সাথে রান্নাঘরের দিকে টুকটাক দেখতে হচ্ছে। ভুনা খিচুড়ির সাথে কাবাব ও হরেক রকমের ভর্তা হচ্ছে। আবার আরিয়ার এক হাতে মেহেদি পরিয়ে এখন নাস্তা বেড়ে দিচ্ছে সবাইকে। আশি একটা বাটিতে আরিয়ার জন্য নুডলস পেরে এনে ওর পাশে বসে ওকে খাইয়ে দিচ্ছিল। তখনই আরিয়ার ফোন ভাইব্রেটিং শুরু করে। আরিয়া বিরক্ত হয়ে বলে, এই নিয়ে 10 বার, এতবার কল করার কি আছে? বিকেলে তো বললাম কল না করতে, তারপরেও। থাম না। নাহিদ কারো কথা শোনার বা বোঝার পাত্র নয়। তার নিজের যা ইচ্ছে হয়েছে তাই করেছে। দে, ফোন বন্ধ করে দি। হুম, ফোন তো এখন বন্ধ করব না। করুক, যত পারে কল করুক। ধৈর্যের পরীক্ষা দেখ আজ, দেখি কতক্ষণ কল করতে পারে। আমি তো কল রিসিভ করব না। আমার মেহেন্দি পড়া হয়ে গেলে একবার কল করে বলে দিব যে খুব বেশি ছিলাম, ফোন কাছে ছিল না, তাই ধরতে পারিনি। আর এখন খুব ক্লান্ত, আমি ঘুমাবো বলে কল কেটে দিব। আরশি সহ ওর কাজিন ও ফ্রেন্ডরা হেসে ওঠে। কলি বলে, তুই পারিস ও আরু, আরশি রুচি তোর থেকে শেখা। সেটা তুমি ঠিকই বলেছ। আপুর উচিত আমার কাছ থেকে শেখা। তবে তুমিও তো তোমার ফ্রেন্ডকে কিছু শেখাতে পারোনি ভাবি। তুমি যে আমার ভাইকে কিভাবে নাকে দড়িয়ে ঘোরাও, তোমার ফ্রেন্ড হয়ে আপু কিছুই শিখতে পারেনি। আপুর বিয়ের পর দেখবো আপু দুলা ভাইয়ের কথাই উঠছে আর বসছে। মোটেও না, বেশি কথা বলিস তুই। চুপচাপ খা তো। তোর হাতের উল্টো পৃষ্ঠাতে মেহেদি লাগানো বাকি এখনো। আরিয়া হাসতে হাসতে খেয়ে নিল। নাহিদ কপালে হাত দিয়ে নিজের রুমে বসে আছে। সে আরিয়ার হঠাৎ বিহেভিয়ারের চেঞ্জটা বুঝতে পারছে না। আরিয়া তাকে ইগনোর করে চলেছে। আগে একবার কল করলে প্রথম কলেই আরিয়া রিসিভ করতো। ক্লাসে থাকলেও রিসিভ করে বলতো ক্লাসে আছে। কিন্তু এখন এতবার কল করলেও কল রিসিভ করে না। যদিও অনেক সময় পর রিসিভ করে, তখনও ঠিকমতো কথা বলে না। এসব নাহিদকে খুব ভাবাচ্ছে। সে তো আরিয়ার মধ্যে এমন মনোভাব দেখতে চায়নি। সবসময় যেমন স্বভাবে মেয়ে চেয়েছে, আরিয়া ঠিক তেমনটাই ছিল। হঠাৎ কি হলো? এইসবে আশির হাত আছে কিনা তাই ভাবতে লাগলো। ভাবতে ভাবতে বিরক্ত হয়ে আশির নাম্বারে কল করলো। আশি তখন আরিয়াকে খাইয়ে নিজেও নুডলস খাচ্ছে।
এমন সময় নাহিদের নাম্বার থেকে কল আসতে দেখে ভ্রু কুঞ্চন করে তাকায়। আশেপাশে কলি বসা। কলিও ফোনটা দেখে বলে, তোকে কল করছে এখন? তাই তো দেখছি, কেটে দিই। এই না না, কাটিস না, রিসিভ কর, দেখ কি বলে। কি আর বলবে? বলবে যে আমি আরুকে না কোনো কান পড়া দিয়েছি কিনা, এইসবই। তাহলে তো ভালোই হয়, এখানে আরু আছে। আরু, নাহিদ এখন আরশিকে কল করছে। রিসিভ করো তো, দেখি কি বলে। আরশি রিসিভ করলো। রিসিভ করে আরশি হ্যালো বলতেই অপর পক্ষ থেকে বাজখাই কণ্ঠ ভেসে আসে। সত্যি করে বলো তো, তুমি আরিয়ার মাথায় কি ঢুকিয়েছো? মানে আমি আবার কি বলবো? আপনি এই জন্য আমায় কল করে চিৎকার করছেন? ডোন্ট লাই আরশি। আরিয়া সাডেনলি আমাকে ইগনোর করা শুরু করেছে। ও তো এমন না, তুমিই নিশ্চয় কিছু করেছো। রিয়েলি? আপনার মনে হয় আরু আমার কথা এইসব করবে? আমি আপনাকে কি বলেছিলাম? আমি আমার বোনকে খুব ভালো করেই চিনি আমি। ওর যখন যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজনীয় মনে হবে, ও তখন তাকেই গুরুত্ব দেয়। এখন আপনাকে গুরুত্ব না দিয়ে ওর হাতে মেহেদি গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে, তাই হাতের মেহেদিকে গুরুত্ব দিচ্ছে। আপনাকে দিচ্ছে না, এটা নিয়ে এত জলঘোলা করার কি আছে? আপনি কি জানেন না আজকে ওর হাতে মেহেদি পরানো হচ্ছে? তাহলে বারবার কলই বা কেন করছেন? আপনাকে তো বিকালের দিকে আমার সামনেই কলে বলল। নাহিদ চুপ করে শুনে যায়। অতঃপর কোনো জবাব না দিয়ে কল ডিসকানেক্ট করে দেয়। আরিয়ার সাথে সাথে বলে, এখন জবাব দেওয়ার মতো কিছুই নেই, তাই খট করে কল কেটে দিয়েছে। নিজেরটা 16 আনা, নিজেকে কোথাকার সম্রাট মনে করে আল্লাহ জানে। আমাকে নিজের ইশারায় নাচাতে চায়। ভেবেছিলাম মেহেন্দি শুকিয়ে গেলে নিজ থেকে কল করব, কিন্তু না, করব না। সে যদি কল করে তবে ভেবে দেখবো রিসিভ করব কি না। যা ইচ্ছা হয় করিস, এর নাম্বার আমি ব্লক করব, বিরক্তিকর একটা। আরশি নাহিদের নম্বর ব্লক করে নিজের এক হাতে মেহেন্দি লাগাতে শুরু করে। পরদিন সকাল থেকে হলুদের অনুষ্ঠানের তদারকি শুরু। সন্ধ্যার মধ্যেই হলুদ দেওয়া সব শেষ করবে। তারপর আরিয়াকে রেস্ট করতে দেওয়া হবে। সকালে আশিকের সাথে ঘন্টাখানেক ফোনে কথা বলে আরিয়া একটু ঘুমাচ্ছিল। তখন আবার নাহিদ ফোন করে। ফোনের রিংটনে আরিয়ার ঘুম নষ্ট হয়ে যায়। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে। বিরক্তি শুনে প্রথমেই বলে, কি সমস্যা? এত কল করেন কেন? সারাক্ষণ আপনার জন্য আমার ফোনটাও রেস্ট পায় না। কথাটা শুনে নাহিদের মুখের অভিব্যক্তি বদলে যায়। চোখ আপনা আপনি কোঁচকে যায়। সে শুধায়, কি হয়েছে তোমার? কিছুদিন যাবৎ তোমার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। তুমি আমাকে আগের মতো ঠিকভাবে কেয়ার করো না, কথাও বলতে চাও না। আরিয়ার চোখে মুখে অবজ্ঞা ফুটে উঠল। সে কৃত্রিম স্বাভাবিক স্বরে বলল, কই, ঠিকই তো আছে। আমার মনে হয় আপনার মধ্যে একটু বেশি পাত্তা চাওয়ার স্বভাবটা আছে, তাই আপনি একটু বেশি এক্সপেকটেশন রাখছেন আমার কাছ থেকে। এত এক্সপেকটেশন রাখতে নেই। জীবনে সবার সব এক্সপেকটেশন পূরণ হয় না। এভাবে বলছো কেন? আমাদের কালই বিয়ে। কিভাবে বললাম? এখন রাখুন তো, ঘুমাচ্ছিলাম আমি। বাই, ঘুমাবো। দুপুরের পর থেকে সাজগোজের সময় হয়ে যাবে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। নাহিদ প্রতি উত্তরে কিছু বলবে তার আগে আরিয়া কল ডিসকানেক্ট করে মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। নাহিদ বিরক্তি দিতে সূচক উচ্চারণ করে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে। আশিক নাহিদের রুমের বাইরে দাঁড়ানো ছিল। আরিয়াকে কল করতে তার নিজের কাছেও রাগ লাগছিল, কিন্তু কালকে দিন ছাড় তো নাহিদকে এই ধামাকার খবরটা দেওয়া যাচ্ছে না। তাই সবটা চেপে দিয়ে হাসি মুখে নাহিদের ঘরে গিয়ে বলে শেরওয়ানি এসেছে। আশিক চলে আসে। অতঃপর নিজের জন্য অর্ডার করা সাদার ভেতর সাদা কারচুপি কাজ করা শেরওয়ানিটা আগেই নিজের ঘরে নিয়ে যায়। নয়তো নাহিদ যদি তাকে আবার প্রশ্ন তোলে, বলো তো যায় না। নাহিদ ড্রয়িং রুমে এসে শেরওয়ানি নিয়ে রুমের দিকে আবার চলে যাচ্ছিল। তখনই মিস্টার হাসান বলেন, সকালে তোমাকে একটু সিলেট যেতে হবে। হোয়াট? কাল আমার বিয়ে? আমি জানি, জাস্ট হাফ এন আওয়ারের কাজ। তাছাড়া বরযাত্রী বের হবে 2টার দিকে। তুমি এসে পৌঁছেও যেতে পারবে, ঠিক আছে? তোমাকে তো গাড়িতে যেতে বলছি না। তুমি চলে যাও, আমি যাচ্ছি না। কাজটা তোমার বলেই বলেছি। ক্লায়েন্টরা কালকে লন্ডন ফিরে যাবে। এখন দেখো কি করবে। আমার বলার দরকার ছিল, আমি বলে দিয়েছি। নাহিদ কিছু সময় দাঁড়িয়ে ভাবল। এর মধ্যে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে। বরযাত্রী দেরি করে গিয়ে আরিয়াদের চিন্তায় ফেলে দিবে। অন্তত 3 ঘন্টা দেরি করে যাবে। তখন আরিয়ার পরিবারের চোখে মুখের অবস্থা দেখার মতো হবে। এটা ভেবে বাঘা হেসে বাবাকে হ্যাঁ বলে দেয়। বধূ বেশে স্টেজে বসে আছে আরিয়া।
ফটোগ্রাফাররা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে চলেছে। আরশিও এতক্ষণ বোনের সাথে থেকে কিছু লাগবে কিনা এবং ছবি তুলছিল। এবার সে মায়ের কল পেয়ে স্টেজ থেকে নেমে মায়ের কাছে যাচ্ছে। এদিকে যে কেউ তার দিকে অবাক ও মুগ্ধ দৃষ্টিতে অবলোক চেয়ে আছে তা সে জানেও না। সে কেউ একজনের নাম শ্রাবণ। আজ সকালে সে তার 4 বছর পর কানাডা থেকে এসেছে। এসেই বন্ধুর বোনের বিয়েতে চলে এসেছে। আদিপ মেহমানদের খাবারের দিকে দেখে এসে শ্রাবণের পাশে দাঁড়িয়ে বলে, কি হলো, তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই না বললি ছবি তুলবি? যা ছবি তোল, এখন ফাঁকা আছে। এখনও অরুর কাছে সবাই এসে পৌঁছায়নি, মেওয়ানরা খাচ্ছে তো, ভিড়টা একটু কম। এখনই ছবিটা তুলে ফেল, পরে আর ফাঁকা পাবি না। শ্রাবণ এখনো আশির যাওয়ার পানে চেয়ে আছে। আদিপ লক্ষ্য করলো শ্রাবণ অন্যদিকে তাকানো, যেদিকে চেনা কাউকে দেখা যাচ্ছে না। আদিপ শ্রাবণের কাজ ঝাঁকিয়ে বলে, কই দেখিস? বিয়ে কার? কেন, তুই সামনে দেখতে পাচ্ছিস না কার বিয়ে? আরুর? হ্যাঁ, বউ সাজে তো ওরই বসা। আমি ভাবলাম বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, নাকি ওর আগেই হয়ে গেছে বিয়ে। শ্রাবণের কণ্ঠস্বরে উৎকণ্ঠার কারণ বুঝতে পেরে আদিপ খানিক মস্করা করতে চাইল। হাসি চেপে রেখে মুখ চোখে গাম্ভীর্যতা এনে পড়ল। আরশির বিয়ে তো। আদিপ কথা শেষ করার আগেই শ্রাবণ হকচকে অস্থির হয়ে শুধালো, কার সাথে? তুই তো বলিসনি, ও তো ইটালি গিয়েছিল। আদিপ এবার ফিক করে হেসে ফেলে। শ্রাবণ হতবুদ্ধির মতো আদিপের হাসি দেখছে। তার রাগ হচ্ছে প্রচণ্ড। আদিপকে ঘুষি মারতেই নিবে, তার আগে আদিপ সরে গিয়ে বলে, রিল্যাক্স, আরশির বিয়ে হয়নি। আরশির আগে কেন অরুর বিয়ে দিচ্ছিস সেটাও জানতে পারবি। এখন কি তুই অরুর সাথে ছবি তুলবি নাকি? একটু পর, আগে এই শ্রাবণের বৃষ্টিকে দেখে আসি। যা যা, শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে বেঁচে গেলি। শ্রাবণ হেসে আরশি যেদিকে গেছে সেদিকে যেতে থাকে। আরশি তার মাকে দেখে এসে এখন ওয়াশরুমের দিকে যাচ্ছে চুল ঠিক করতে। খোপার ফুলের মালাটা খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। হঠাৎ কেউ একজন তাকে হ্যাঁচকা টানে একটা কর্নারে নিয়ে যায়। আচমকা এমন হওয়াতে আরশি আতকে উঠে চিৎকার করতে নিবে, তার আগে আগন্তুকটি তার মুখ চেপে ধরে বলে, কেমন আছো বৃষ্টি? আরশি এবার তার মুখ ও হাত চেপে ধরে রাখা ব্যক্তিটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তাকে দেখেই চোখ যেন পুরো ছানা পড়া। আরেক হাত দিয়ে শ্রাবণের হাত নিজের মুখ থেকে সরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনি আপনি এখানে কিভাবে এলেন? সে যেভাবেই আসি, তবে এসে শান্তি লাগছে। 3-4 দিন ধরে খুব অশান্তিতে ছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে সব অশান্তি দূর হয়ে গেছে। কেন? আমি আবার কি করলাম যে আপনার অশান্তি দূর হয়ে গেছে? শ্রাবণ আরশির হাত ছেড়ে দেওয়ালে এক পা ঠেকে হেলান দিয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়ায়। অতঃপর আরশিকে উদ্দেশ্য করে চোখ মেরে হেসে বলে, এই যে বিয়ে করছো না, তুমি এই শ্রাবণের জন্য রহমতের বৃষ্টি, বুঝলে বৃষ্টি? আমি বিয়ে করছি কে বললো? আর আপনি আমাকে একদম বৃষ্টি বৃষ্টি বলবেন না। আমার নাম আরশি হক, বৃষ্টি না। আপনি চাইলে বার্থ সার্টিফিকেটও দেখিয়ে দিব। আমার কাছে তুমি বৃষ্টি, আয়না, আরশি সব। বৃষ্টি নামটা আমার দেয়া তো, তাই একে বেশি আপন লাগে। যবে থেকে তোমার নাম আমি বৃষ্টি রেখেছি, তবে থেকেই তুমি বৃষ্টি। তুমি বৃষ্টির মতো স্নিগ্ধ করো আমার জীবনে, শ্রাবণের বৃষ্টি। আপনাকে এখানে কেউ বৃষ্টি নিয়ে রচনা লিখতে বলেনি। আপনার বৃষ্টি ভালো লাগলেও আমার মোটেও ভালো লাগে না, তাই আমার বৃষ্টি বলে ডাকবেন না। যদি আরশি নামে ডাকতে না পারেন, তবে আমাকে ডাকারই কোনো দরকার নেই। তোমাকে আমি সারা জীবন বৃষ্টি বলেই ডাকবো। উফ, এই জন্যই আপনাকে আমার অসহ্য লাগে। দূর হন এখান থেকে। আরশি শাড়ি ধরে সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। শ্রাবণ সেখানে অনড়ভাবে দাঁড়িয়ে স্বগোক্তি করে, আর না, এবার তোমাকে আর দূরে যেতে দিব না, ছাড়ও দিব না। মনের মধ্যে একবার যখন ভয় ঢুকে গেছে, সেটা না মেটা অবধি শান্তি নেই। অতঃপর শ্রাবণ আশেপাশে নজর বুলিয়ে স্থান ত্যাগ করে। ওদিকে নাহিদ দুপুর 1টার দিকে সিলেটের ক্লায়েন্টদের সাথে মিটিং শেষ করে কফি খেয়ে বেরোনোর চিন্তা করছিল, কিন্তু কফি খেয়ে ডেস্কেই ঘুম। সেই ঘুম এখনও জারি রয়েছে। বেচার জানেও না আজকে তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এদিকে আশিক, হাসান আহমেদ, মিসেস নেহা সবাই বরযাত্রী নিয়ে পৌঁছে গেছে। মিস্টার হাসান তার আত্মীয়দের সবাইকে বলেছে যে নাহিদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, ফোনও নট রিচেবল।
তাদের ছেলের জন্য একটা মেয়ের পরিবারের সম্মানহানি তো করতে পারে না। কেউ কেউ নাহিদের জন্য চিন্তিত হলো। মিস্টার হাসান সব সামলে নিয়েছেন। কাজী সাহেব আবারও আরিয়া ও আশিকের বিয়ে পড়ে। এবার বিদায়ের সময় উপস্থিত। আরিয়া তার বাবা মা ভাই বোন সবাইকে জড়িয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে ওঠে। নতুন জীবনের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে সে। ভয় তো কিছুটা হবেই। মিসেস আশালতা ছোট মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছেন। আশি নিজের মাকে সামলে গাড়িতে ওঠায়, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যায় আশি বসে বসে ফোন দেখছিল, তখনই তার দরজায় টোকা পড়ে। আশি দরজা খুলতে দেখে তার বাবা মা ভাই দাঁড়ানো। তিনজনকে একসাথে দেখে আশি জিজ্ঞাসু নয়নে তাকায়। আদিপ বোনকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে বিছানায় বসে। আশি ঘুরে বলে, কি ভাইয়া? মিসেস আশালতা ও মিস্টার রিয়াজউদ্দিনও রুমে প্রবেশ করেন। আশি এবার তিনজনের সামনে দাঁড়িয়ে কোমরে হাত গুজে দাঁড়ায়। কি হয়েছে তোমাদের? হঠাৎ তিনজন মিলে আমার রুমে এসে হানা দেওয়ার কারণটা কি জানতে পারি? মিসেস আশালতা খানিক হাসার চেষ্টা করে বললেন, কেন, আমরা কি তোর রুমে আসতে পারি না? সে তো পারোই, কিন্তু তিনজন একসাথে কেন? কোনো কারণ তো আছেই। কোনো কারণ ছাড়া তোমরা তিনজনে কখনোই আমার রুমে একসাথে আসো না। ব্যাপারটা কি বলো তো? কিছু সিরিয়াস গন্ডগোল আছে কিছু? আদিপ উঠে দাঁড়িয়ে বোনের মাথায় একটা চাটা মেরে বলে, তোর সব সময় এইসব চিন্তা ভাবনা কেন করতে হয়? আপনার নর্মালি আসতে পারি না? পারো তো। লাস্ট এসেছিলে যেদিন আমি ইটালি চলে যাব, তার আগের দিন রাতে তোমরা চারজন মিলে এসেছিলে। কিন্তু আজকে আসার কারণটা বুঝতে পারছি না। কারণ কালকে আমি ইতালি যাচ্ছি না, আমি যাচ্ছি আরো 5-6 দিন পর। মিস্টার রিয়াজউদ্দিন মেয়ের হাত ধরে মেয়েকে নিজের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলেন, দেখ মা, আজকে তোর ছোট বোনের বিয়ে গেল। আত্মীয় স্বজনরা তো বলা বলি করছে কেন আমরা তোর বিয়ের আগে আরিয়ার বিয়ে দিলাম। তো বলতে দাও না, আল্লাহ তাদের জবান দিয়েছেন, তারা তো বলবেই। তুই বুঝতে পারছিস না? বলুক, তাতে সমস্যা নেই, কিন্তু আজ বা কাল তোকে তো বিয়ে দিতেই হবে, তাই না? দিও, কিন্তু এখন না। আমি কি না করেছি যে আমি একেবারে বিয়ে করব না? মিসেস আশালতা এবার মেয়ের পাশে এসে বসেন, অতঃপর বলেন, দেখ, একদিন না একদিন তো বিয়ে করবি, সেটা কি মা? আশির পাল্টা প্রশ্নে মিসেস আশালতা স্বামী ও ছেলের দিকে তাকান। আশিও উত্তর জানাতে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।